আচ্ছা, কেমন হবে যদি আপনি জানতে পারেন আপনার খুব চেনা মানুষটা আসলে মানুষই না? সে দেখতে হুবহু আপনার মায়ের মতো, আপনার স্ত্রীর মতো, কিংবা আপনার নিজের মতো, কিন্তু তার চামড়ার নিচে রক্ত মাংস নেই, আছে শুধু জমাট বাঁধা অন্ধকার। আজ আপনাদের এমন এক ঘটনা শোনাবো, যা শোনার পর আজ রাতে ঘুমানোর আগে আপনি আপনার ঘরের আয়নাটার দিকে তাকাতেও ভয় পাবেন। আজকে রাতের পর অন্ধকার কোণের দিকে তাকালেই আপনার মনে হবে কেউ একজন সেখান থেকে আপনাকে দেখছেন। ঘটনাটি ঘটেছিল 2021 সালের শেষের দিকে। অনির্বাণ পেশায় একজন সাউন্ড ইঞ্জিনিয়ার এবং সিনেমাটোগ্রাফার। ইউটিউবে শর্ট ফিল্ম আর হরর ব্লগ বানানোর জন্য সে সবসময় এমন সব জায়গায় খুঁজে থাকতো যেখানে সাধারণ মানুষ পা রাখতে ভয় পায়। সেই সূত্র ধরে অনির্বাণ খোঁজ পায় মানিকগঞ্জের এক প্রত্যন্ত গ্রামে লুকিয়ে থাকা চৌধুরী বাড়ি। স্থানীয় মানুষেরা একে বলতো নিশুতি কুঠির। গ্রামের মানুষ সন্ধ্যার পর ওই বাড়ির সীমানায় যেত না। কেন যেত না? তার পেছনে একটা অদ্ভুত ইতিহাস ছিল। 1940 সালের দিকে সেই জমিদার বাড়ির শেষ বংশধর রনেন চৌধুরী বিদেশ থেকে একটা বিশাল প্রাচীন পিয়ানো আনিয়েছিলেন তার অন্ধ মেয়ের জন্য। মেয়েটি সারাদিন পিয়ানো বাজাতো, কিন্তু এক অমাবস্যার রাতে পুরো পরিবার রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যায়। পুলিশ এসে ঘরে কোনো লাশ পায়নি, পেয়েছিল শুধু পিয়ানোর চাবির উপর লেগে থাকা তাজা রক্ত। আর তখন থেকেই নাকি প্রতি অমাবস্যার রাতে যখন পুরো গ্রাম নিঝুম হয়ে যায়, ওই পরিত্যক্ত বাড়ি থেকে পিয়ানোর সুর ভেসে আসে। তবে সেই সুর কোনো অসাধারণ সুর নয়। যে একবার সেই সুর শোনে, তার কান দিয়ে রক্ত পড়তে শুরু করে। অনির্বাণ এসব কুসংস্কারে বিশ্বাস করত না। সে তার দুই বন্ধু সায়ন্তন আর রাজীবকে নিয়ে একটা হাই ডেফিনেশন অডিও রেকর্ডার আর ক্যামেরা নিয়ে রওনা হলো সেই নিশুতি কুঠিরে। তারা চেয়েছিল মাঝরাতে ওই পিয়ানোর সুর রেকর্ড করে একটা ডকুমেন্টারি বানাবে। তারা জানতো না তারা আসলে নিজেদের মৃত্যুর দিকে হেঁটে যাচ্ছিল। রাত তখন প্রায় 11:30। কুয়াশার চারপাশ ঢাকা। টর্চের আলো ফেলে অনির্বাণরা যখন জমিদার বাড়ির সদর দরজায় পৌঁছালো, তখন পুরো বাড়িটা যেন এক জীবন্ত কঙ্কালের মতো দাঁড়িয়েছিল। দেয়াল বেয়ে ওঠা বটগাছের শিকড়গুলো মনে হচ্ছিল কালো কালো হাত, যা তাদের ভেতরে টেনে নেওয়ার জন্য অপেক্ষা করছে। বাড়ির ভেতরে ঢোকার পর প্রথম যে জিনিসটা তাদের চমকে দিল তা হলো ধুলো। পুরো মেঝেতে ইঞ্চিখানিক পুরো ধুলো জমে আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সেই ধুলোর ওপর একজোড়া খালি পায়ের ছাপ। পায়ের ছাপগুলো কিন্তু মানুষের মতো নয়। পায়ের পাতা দুটো পেছনের দিকে ঘোরানো, আর আঙুলগুলো স্বাভাবিকের চেয়ে অনেক বেশি লম্বা, যেন কেউ মাটির উপর দিয়ে টানতে টানতে নিয়ে গেছে। রাজীব একটু ভয় পেয়ে বলল, অনি, চল ফিরে যাই, জায়গাটা ঠিক ঠেকছে না। কিন্তু অনির্বাণ ততক্ষণে তার ক্যামেরা ট্রাইপডে সেট করে ফেলেছে। সে হাসল, বলল, আরিন্ধুর কোনো চোর চামচিকা হবে, ক্যামেরা অন কর। ঠিক রাত 12:05। হঠাৎ করে পুরো বাড়ির তাপমাত্রা যেন এক ধাক্কায় শূন্যের কোঠায় নেমে গেল। শীতকাল হলেও শীত ঠান্ডাটা ছিল অন্যরকম, হাড় কাঁপানো, মৃতদেহের মতো ঠান্ডা। সায়ন্তন খেয়াল করল তাদের হাতের ক্যামেরার ফুল চার্জ থাকা ব্যাটারিগুলো চোখের পলকে 0% হয়ে বন্ধ হয়ে গেল। মোবাইল ফোনের নেটওয়ার্ক গায়েব। ঠিক তখনই সেই শব্দটা হলো। তিন বন্ধুই স্তব্ধ হয়ে গেল। শব্দটা এসেছে ঠিক উপরের তলার হল রুম থেকে। অন্ধকার হল রুম থেকে ভেসে আসতে লাগলো একটা সুর, কিন্তু সেই সুরটা সোজা নয়। সুরটা কেমন যেন উল্টো, যেন কেউ পিয়ানোর গানকে রিভার্স করে বাজাচ্ছে।
অনির্বাণ তার পকেটে থাকা ব্যাকআপ অডিও রেকর্ডারটা অন করলো। তারা তিনজন গুটি গুটি পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। প্রতিটি সিঁড়ি কাঠের ছিল, আর প্রতিটা পদক্ষেপে মনে হচ্ছিল ওপরে পিয়ানোর সুরটা তাদের বুকের ভেতর এসে আঘাত করছে। তাদের হৃদস্পন্দন এতটাই বেড়ে গিয়েছিল যে নিজেদের বুকের ধড়ফড়ানি নিজেরাই শুনতে পাচ্ছিল। হলরুমের দরজায় এসে যখন অনির্বাণ টর্চের আলো ফেলল, তখন তাদের চোখের সামনে যা ছিল তা দেখার জন্য তারা কেউ প্রস্তুত ছিল না। রুমের মাঝখানে সত্যি একটা ধুলোবালি মাখা পিয়ানো রাখা, আর তার সামনে টুলের ওপর একজন বসে আছে। পেছন থেকে দেখে মনে হচ্ছিল একটা তরুণী মেয়ে, পরনে ছেঁড়া মলিন একটা লাল শাড়ি। মেয়েটার চুলগুলো এত লম্বা যে মেঝেতে লুটিয়ে পড়েছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো মেয়ের হাত দুটো সোজা নয়, তার কনুই দুটো উল্টো দিকে বাঁকানো, আর আঙুলগুলো অমানুষিক গতিতে পিয়ানোর চাবির উপর নাচছে। সায়ন্তন আর সহ্য করতে পারল না, সে চিৎকার করে উঠল, আর সেই চিৎকারের সাথে সাথেই পিয়ানো বাজানো বন্ধ হয়ে গেল। পরের 1 সেকেন্ডে যা ঘটল তা অনির্বাণের স্মৃতিতে আজীবন এক দুঃস্বপ্ন হয়ে থাকবে। সেই অবয়বটি টুলের ওপর বসেই তার শরীরটা না ঘুরিয়ে মাথাটা পুরো 180 ডিগ্রি ঘুরিয়ে পেছনের দিকে ফেরাল। তার কোনো চোখ ছিল না, চোখের জায়গায় ছিল দুটো অন্ধকার গর্ত, যেখান থেকে অনবরত কালো সান্দ্র তরল গড়িয়ে পড়ছে। আর তার মুখটা কান পর্যন্ত চেরা এক পৈশাচিক হাসি। সে ফিস ফিস করে অনির্বাণের মায়ের গলায় বলে উঠল, খোকা, এত রাতে বাড়ি ফিরলি? এক কাপ চা খাবি? নিজের মায়ের গলা ওই পৈশাচিক মুখের হা থেকে বের হতে শুনে অনির্বাণের মাথা কাজ করা বন্ধ করে দিল। রাজীব আর সায়ন্তন ততক্ষণে অন্ধের মতো সিঁড়ি দিয়ে নিচে দৌড় দিয়েছে। অনির্বাণও তার জীবনের সব শক্তি দিয়ে পেছনে না তাকিয়ে নিচে দৌড়াতে লাগলো। তারা যখন সদর দরজা দিয়ে উঠোনে এসে পৌঁছালো, তখন তারা দেখলো রাজীব তাদের আগে এসে গেটের সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু রাজীব নড়ছে না, সে গেটের দিকে মুখ করে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। সায়ন্তন গিয়ে রাজীবের কাঁধে হাত দিল। রাজীব, তাড়াতাড়ি চল, ওটা নেমে আসছে। কিন্তু হাত দেওয়ার সাথে সাথেই রাজীবের শরীরটা এক কাপড়ের পুতুলের মতো মাটিতে পড়ে গেল। টর্চের আলো ফেলতেই দেখা গেল রাজীবের শরীরের চামড়াটা অক্ষত আছে, কিন্তু তার ভেতরের সমস্ত হাড়, মাংস আর রক্ত যেন কেউ 1 সেকেন্ডে চুষে নিয়েছে। সে যেন একটা ফাঁপা চামড়ার থলি। আর ঠিক তখনই রাজীবের সেই ফাঁপা চামড়ার মুখের ভেতর থেকে আবার সেই পিয়ানোর সুরটা বেজে উঠল। রাজীবের মুখটা নিজে নিজেই খুলতে লাগলো, আর তার ভেতর থেকে বের হতে লাগলো কালো কুচকুচে এক ঝাঁক পোকা। অনির্বাণ আর সায়ন্তন আর পেছনে তাকায়নি, তারা গ্রামের মূল রাস্তার দিকে দৌড়াতে লাগলো। পেছনে তখনও শোনা যাচ্ছিল সেই উল্টো পিয়ানোর সুর এবং শত শত মানুষের একসঙ্গে ফিস ফিস করে হাসার শব্দ। পরদিন সকালে গ্রামবাসীরা অনির্বাণ আর সায়ন্তনকে অজ্ঞান অবস্থায় রাস্তার ধারে উদ্ধার করে। রাজীবকে আর কোনোদিন পাওয়া যায়নি। পুলিশ ওই জমিদার বাড়িতে তল্লাশি চালিয়েছিল, কিন্তু সেখানে কোনো পিয়ানো বা কোনো মানুষের চিহ্ন মেলেনি। গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু আসল আতঙ্ক শুরু হলো এর ঠিক 1 সপ্তাহ পর। অনির্বাণ এখন ঢাকায় তার নিজের ফ্ল্যাটে থাকে। ঘটনার পর থেকে সে রাতে ঘুমোতে পারে না। একদিন মাঝরাতে সে তার ঘরের ড্রয়িং রুম থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পায়, মৃদু রিভার্স হওয়া পিয়ানোর সুর। সে ভয় কাঁপতে কাঁপতে ড্রয়িং রুমে গিয়ে দেখে তার মা অন্ধকারের দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন। অনির্বাণ গিয়ে ডাকলো, মা। মা ঘুরলেন। মার মুখটা স্বাভাবিক ছিল। মা হেসে বললেন, কি রে খোকা, ঘুম আসছে না?
অনির্বাণ স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাবে, ঠিক তখনই তার চোখ গেল মেঝের দিকে। চাঁদের আলোয় সে দেখল তার মায়ের শরীরের কোনো ছায়া পড়েনি, আর তার মায়ের পায়ের পাতা দুটো পেছনের দিকে ঘোরানো। অনির্বাণ বুঝতে পারল সে রাতে জমিদার বাড়ি থেকে যা বের হয়েছিল তা রাজীবকে নেয়নি, তা অনির্বাণের চেনা পৃথিবীটাকে বদলে দিয়ে তার সাথে চলে গেছে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনার ঘরের দরজাটা কি ভালো করে বন্ধ করা আছে তো? একবার চেক করে নিন। কে জানে, হয়তো আপনার ঠিক পেছনের অন্ধকারেই কেউ একজন দাঁড়িয়ে আপনার মাথা ঘোরানোর অপেক্ষা করছে।